আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। কিছুদিন ধরে ভারত নমনীয়তা দেখাচ্ছিল ইউনূসের ওপর। ২৬ মার্চে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, গতকাল ৩১ মার্চে ঈদের শুভেচ্ছার ভাষা দেখলে বোঝা যায় এ দুটো শীতল নিয়মমাফিক শুভেচ্ছা ছিল না। নিয়মমাফিক হলে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে শুধু থেমে যেত ভারত, তা হয়নি। দুটোতেই দেশের মানুষকে শুভেচ্ছা জানাবার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জন্যও ব্যক্তিগত শুভেচ্ছা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে আগামী দিনে একসঙ্গে চলার বার্তাও দিয়েছেন। গতকাল মোহাম্মদ ইউনূসকে পাঠানো ঈদের শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, টেক দিস মোমেন্ট টু এক্সটেন্ড ওয়ার্ম গ্রিটিংস অ্যান্ড ফেলিসিটেশনস to you and the people of Bangladesh on the joyous occasion of the festival of Eid al-Fitr. এখানেই শেষ নয় বার্তাটি। আশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী যে আগামীতে স্ট্রঙ্গার ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুই দেশের মধ্যে আরও স্ট্রঙ্গার আরও বলবান যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব হবে। এই বার্তার এই ভাষা, এগুলো কিন্তু সম্পর্কের উষ্ণতার কথা বলে। এই বার্তা কাল সকালে ইউনূস সাহেবকে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, গতকাল পাঠিয়েছেন, কিন্তু দিন শেষ হতে না হতে উষ্ণতা তো বিদায় নিলই, বরং সম্পর্ক আরও শীতল হলো, আরও তিক্ত হলো। আর সেই তিক্ততা এলো ভারতের 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে প্রচণ্ড একটা অবসেশন আগে থেকেই আছে মোহাম্মদ ইউনূসের, সেই অবসেশন ঘিরে। এটা দেখুন, শনিবার 29 মার্চে চীন সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা। চীন সফরে তিনি শিল্পপতিদের সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিংয়ে তিনি ভারতের 7 সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা যে শুধু আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য তাই নয়, এটা রীতিমতো অপমানজনক এবং প্রকাশ করে ভারতের প্রতি মোহাম্মদ ইউনূসের তার তীব্র শত্রুতা। ভাবা গিয়েছিল ইউনূসের পরিবর্তন হয়েছে এবং ক্রমশ হচ্ছে, কিন্তু এই কথায় প্রমাণ হলো তিনি আছেন তার পুরনো অবস্থানে, বরং আরও তীব্র হয়েছে তার ভারত বিরোধিতা। আগে তিনি 7 সিস্টার্সে গোলমাল পাকানোর কথা বলতেন আমরাও সেখানে গোলমাল পাকাতে পারি, কিন্তু চীনে গিয়ে তিনি বলেছেন যে কথা, তার অর্থ দাঁড়ায় এটাই যে চীন দখল করে নিক 7 সিস্টার্স। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব চীনের শিল্পপতিদের সামনে ইউনূসের বক্তব্যের যে ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, সেখানে ঘুরিয়ে এই কথাটাই বলেছেন মোহাম্মদ ইউনূস। দেখুন কি বলেছেন বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা, শুনুন তার ভাষণ। 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility.
So this could be an extension of the Chinese economy. 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. শুনলেন তিনি কি বললেন? তিনি যে কথাগুলো বললেন, যে বিষয়গুলো তিনি এখানে তুললেন, সেখান থেকে আলাদা করে যদি আমরা নিই তাহলে এই পয়েন্টগুলো তিনি বললেন। প্রথমত, ভারতের 7টা রাজ্য, ভারতের পূর্ব প্রান্তে যাদের নাম সেভেন সিস্টার্স, তারা ল্যান্ডলকড, তাদের সাগরে যাওয়ার কোনো উপায় নেই, রাস্তা নেই। মাঝখানে আমরা মানে বাংলাদেশ, তার মানেটা দাঁড়ালো তাদের বেরোবার কোনো পথ নেই। ভারতের 7টা রাজ্য, ওই যে আমাদের 7টা রাজ্য আছে, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি, ওখানে মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই যে সব রাজ্যগুলো আছে, এর সাথে সিকিমকেও যোগ করে নেওয়া যেতে পারে। তবে পুরনো দিনের কথা তো ওই 7টা রাজ্যের নামই চলে আসছে। 2, তার যেটা বললেন তিনি, তার দ্বিতীয় পয়েন্ট হলো বাংলাদেশ হলো এই রাজ্যগুলোর জন্যে সমুদ্রের গার্জিয়ান বা মালিক। আমাদের কাছে তাদের আসতে হবে, আমাদের ওপর দিয়ে যেতে হবে, আমাদের কাছে আসতে হবে, আমরা ছাড়া তারা যেতে পারবে না। সুতরাং আপনারা 3 নম্বর, সুতরাং আপনারা মানে চীনের শিল্পপতিরা, আপনারা বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করুন। 4 নম্বর, বাংলাদেশ আপনাদের কাছে আলাদা কোনো দেশ নয়, বাংলাদেশকে চীনের এক্সটেনশন বা বর্ধিত অংশ ভাবুন। 5 নম্বর, বাংলাদেশে শিল্প স্থাপন করুন, জিনিস তৈরি করুন, চীনে নিয়ে যান, সারা দুনিয়াতে পাঠান। এই যে বক্তব্য, এর মধ্যে কিছু অংশ স্পষ্ট করে না বলে সেটা উচ্চ রাখা হয়েছে, কিন্তু তার মধ্যে এই কথাগুলো লুকিয়ে আছে, যেভাবে আমি বললাম। যেমন সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, মানে চারদিকে স্থল দিয়ে ঘেরা, সমুদ্র নেই। কি দরকার ছিল এ কথা বলার? সেভেন সিস্টার্স তো বাংলাদেশের অংশ নয়, তাহলে ভারতের অনেক রাজ্যেরই তো পাশে সমুদ্র নেই, তাই বলে কি তাদের কোনো অসুবিধা হয়? আপনি দেখুন আমাদের উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে, তাদের বেশিরভাগ, আমাদের ইউপি, বিহার, এদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, সমুদ্র কোথায়? তাই বলে কি তাদের এছাড়াও আরও অনেক রাজ্য আছে, তাই বলে কি তাদের কোনো অসুবিধা হয়? হয় না, কারণ তারা আলাদা কোনো রাষ্ট্র তো নয়, তারা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য। তার মানে ভারতের যেখানে সমুদ্র আছে, যেখানে বন্দর আছে, সেই জায়গাগুলো তাদেরও। সেই সুবাদে মানে ভারতের তো গা ঘেঁষে একবারে ভারতের মানচিত্রটা ভাবুন, আরব সাগর, বঙ্গোপসাগর সব দিয়ে এই তো একটা বিরাট অংশ সমুদ্র দিয়ে ঘেরা। তো সেই সুবাদে ভারতের গা ঘেঁষে যে বিস্তীর্ণ সমুদ্র রয়েছে, সামুদ্রিক এলাকা আছে, সেই সমুদ্রতে এই 7টা রাজ্যেরও তো নিজেদের। এটাকে ইউনুস মিয়া জানেন না? খুব ভালোভাবেই জানেন। তাহলে এই কথা বলা হলো কেন? কারণ এই কথা বলে চীনকে উস্কে দেয়া হলো। তিনি সেটা বলেছেন, মানে বাংলাদেশ আছে পাশে আপনাদের সঙ্গে, তাহলে ওই 7টা রাজ্যকে আপনারা দখল করে নিন, এই সেভেন সিস্টার্স আপনাদের হয়ে যাক, আপনারা বাংলাদেশের ওপর দিয়ে যাবেন, বাংলাদেশের ওপর দিকে সেভেন সিস্টার্সে ব্যবসা করবেন। এইটাই তো মানে দাঁড়ায়। বলুন, ইউনুস মিয়ার পুরনো অবসেশন আছে সেভেন সিস্টার্স নিয়ে, শিলিগুড়ি করিডর নিয়ে। কথায় কথায় তিনি হুমকি দেন, সেভেন সিস্টার্স, শিলিগুড়ি করিডর এগুলো নাকি ভারতের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিলেই, শিলিগুড়ি করিডর কেটে দিয়ে দিলেই সেভেন সিস্টার্স দখল হয়ে যাবে। সেই আগস্টে ফ্রান্স থেকে উড়ে এসে
ঢাকার মাটিতে পা রেখে কি বলেছিলেন একবার মনে করুন? বলেছিলেন আমরাও সেভেন সিস্টার্সে আগুন জ্বালাতে পারি, আছে মনে? সেই কথার পুনরাবৃত্তি হলো চীনে গিয়ে। একেবারে সেই বাংলা, একটা গ্রামীণ বাংলায় একটা কথা আছে না, হারামির হাত বাক্স, একেবারে সেই জিনিস। তা মিয়া ইউনুস লবিংয়ের জোরে হওয়া নোবেল জয়ী ভারতকে কি ভাবেন আপনি? নিজের দেশকে চীনের এক্সটেনশন ভাবুন, কিংবা চীনের কাছে মোটা টাকায় দেশ বেচে দিন। সে হিসাব আপনার কাছে নেবে কি নেবে না সেটা বাংলাদেশের মানুষের বিচার্য। ভারত নাক গলাতে যাবে না, কিন্তু ভারতের ব্যাপারে নাক গলাতে গেলে নাক কেটে দেবে, একেবারে সর্পনাকা হয়ে যাবে। ভারত আপনাকে টিপে মারবে, বুঝলেন? টিপে, ছারপোকার মতো। স্রেফ ওই যে নোংরা ছারপোকা, সেটাকে যেমন টিপে মারা হয় তেমনভাবে মারতে পারে ভারত আপনাকে। আর আপনি যে বললেন না, আপনি শুনেছেন যে ওই 7টা রাজ্যের সমুদ্রে সরাসরি যাওয়ার কোনো পথ নেই। আপনি ওই যে আরাকানের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, যেটা এখন রাখাইন প্রদেশের মধ্যে চলে এসছে, এর সাথে ভারত একটা চুক্তি করেছিল, কালাদান প্রজেক্ট, রিভার প্রজেক্ট। সেই প্রজেক্ট অনুযায়ী একেবারে কলকাতা বন্দর থেকে ওই রাখাইন প্রদেশের সিট্টে বন্দর থেকে কালাদান নদীর ওপর, নাফ নদীর ওপর দিয়ে চলে যাবে, এবং সেখানে এই যে প্রজেক্ট একদম সরাসরি, তার মধ্যে কিছুটা জলের থাকবে, কিছু জলের অংশে, কিছুটা স্থলের, সেটা সরাসরি গিয়ে চলে যাবে মিজোরাম। জানেন এগুলো? তাহলে বলছেন না কেন সে প্রজেক্ট তো প্রায় শেষ হয়ে এসছে। তারপরে আচ্ছা, সে প্রজেক্টের কথা না হয় আপনার মনে নেই, কিন্তু আপনার মনে কি করে এলো যে সেভেন সিস্টার্সকে সেখানে চীনকে ডাকছেন? ওটা চীনের জায়গা? শুনুন মিস্টার ইউনুস, বুড়ো হয়েছেন, 86 বছর বয়স, আপনার কিন্তু শেষের দিন ঘনিয়ে আসছে, বলে দিলাম, কথাটা মনে রাখবেন। নরেন্দ্র মোদীর ভারত আপনার অনেক বাঁদরামি সহ্য করেছে। খাবার দাবার চেয়েছেন, যেখানে একবার তো পাকিস্তান আপনাকে পচা চাল পাঠালো, সেটা ওই মুরগির খাবার ছাড়া, সেগুলো হাঁস মুরগির খাবার ছাড়া সেটা হয় না। তারপরে ভারতের কাছে বলেন চাল পাঠান, 50,000 টন চাল ভারত পাঠিয়েছিল। যখনই যা চেয়েছেন ভারত দিয়ে গেছে। হ্যাঁ, চেয়েছেন মানে ভিক্ষে চাননি, ভারত বিক্রি করেছে আপনাকে, তো বিক্রি তো করবেই। ভারত তো এখানে ভিক্ষে করতে বসে নেই। আর আপনার মতো ছোট লোককে কেন ভিক্ষে দেবে ভারত? কেন ভিক্ষে দেবে? আজকে দেখুন থাইল্যান্ডে, মিয়ানমারে, সেখানে হয়েছে, আর্থকোয়েক হয়েছে, ভূমিকম্প। সবার আগে ভারত সেখানে গিয়েছে, সবার আগে ভারত সেখানে জাহাজ ভর্তি করে, প্লেন ভর্তি করে সেখানে খাবার দাবার পাঠিয়েছে, ওষুধ পাঠিয়েছে। শুধু তাই না, সেখানকার মানুষ, ভারতের মানুষ গেছে, ভারতের চিকিৎসা গেছে, ভারতের এই সমস্ত দেখাশোনা করার জন্য যে বিশেষ বিভাগ রয়েছে, সেখান থেকে মানুষ গেছে। তো আপনি খাবার দাবার চেয়েছেন, না বলেনি কখনো ভারত। বিপুল বকেয়া থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষের সাথে বিদ্যুৎ দেয়া সেটা বন্ধ করেনি। মেডিকেল ভিসার ক্ষেত্রে ব্ল্যাঙ্কেট ব্যান লাগায়নি, একেবারে বন্ধ করেনি। এমনকি দেখা করার প্রস্তাব আপনি যেটা দিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, সেটাও বিচার করছিল ভারত নমনীয়তার সঙ্গে। কিন্তু মিয়া ইউনুস পাক্কা শয়তানের মতো ভালোবাসার কথা বলছেন আস্তিনে ছুরি লুকিয়ে রেখে। আপনার অনেক আগেই আমি অনেকবার বলেছি, এই ভদ্রলোকের একটা হাত গলায় আর একটা হাত পায়ে। উনি পায়ে পড়তেও দেরি করেন না, আবার সময় বুঝলে উনি গলা টিপে ধরার জন্য আর একটা হাত সেখানে রাখেন। একেবারে পাক্কা শয়তানের মতো। ভারত আর আপনাকে বিশ্বাস করে না, ভবিষ্যতেও করবে না। কি করবে ভারত? আপনাকে গদি থেকে টেনে নামাবে। আপনি কোনো নির্বাচিত ওই দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত শাসক নন। আপনি একজনের একটা ভোটও আপনি পাননি।
আপনি শুধু ষড়যন্ত্রের মাধ্যমে আমেরিকার বাইডেন সরকারের পুতুল হয়ে ওখানে বসেছেন, মনে রাখবেন। সেই সুতরাং এই গদি আপনার প্রাপ্য নয়, এখান থেকে আপনাকে টেনে নামাবে। সেখানে যার বসার অধিকার, সেই সিংহাসনে যার ন্যায্য অধিকার, সেই শেখ হাসিনাকে বসাবে। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরিয়ে দেবে, তার যা প্রাপ্য দেখে নেবেন। সব সংকোচ, সব পিছুটান এবার শেষ হয়ে গেছে ভারতের। সেসব ফেলে রেখে ভারত এবার এগিয়ে যাবে আপনাকে ইতিহাসের আস্থা কুড়ে ফেলে দিতে। আপনি জাতিসংঘে যাবেন, চীনের কাছে যাবেন, ট্রাম্প সাহেবের কাছে গিয়ে দরবার করবেন, যেখানে খুশি যান। মনে রাখবেন, ভারত কাউকে তোয়াক্কা করে না। এই 71-এ ওই আমেরিকা, ওই চীন, এদের সবার বিরোধিতা করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল। বাংলাদেশের জন্ম দিয়েছিল এই ভারত। সুতরাং আপনার যেখানে যাওয়ার সেখানে যান। মনে রাখবেন, যে দেশের রাজ সিংহাসনে বসে আছেন, সেই দেশটার জন্মের পেছনে ভারতের সরকার আর ভারতের মানুষের অনেক আত্মত্যাগ আছে। আপনার দেশের ভাগ ভারত চায় না, আপনার দেশের জমি ভারত চায় না। যদি চাইতো 1971-এ নিয়ে নিতে পারতো। ওই যে চিকেন নেকের ভয় দেখান না, সেই চিকেন নেককে আরো চওড়া করে নিতে পারতো, সেটা করেনি ভারত। সুতরাং ভারত, আপনি যে ভাবছেন আপনার দেশ বাংলাদেশকে আপনি রসাতলে পাঠাতে দেওয়া হবে না। কারণ আপনার ওই দেশের ওপর, ওটা আপনার মানুষের, বাংলাদেশের মানুষের দেশ, কিন্তু বাংলাদেশের সেই মানুষদের দেশ যারা ভারতের অবদানকে মনে রাখে, অস্বীকার করে না। যারা বলে, তারা সংখ্যায় যতই হোক, কিছু মানুষ তো আপনারও রয়েছে। সুতরাং সব মানুষ নয় এই যে যারা ভারতের অবদানকে মনে রাখে, কিন্তু যারা মনে রাখে তারা কিন্তু ভারতের এই ভূমিকাকে তারা অস্বীকার করবে না। বলবে, করুন, আপনারা আসুন, আপনারা মুক্ত করুন এই ইউনূসের এই রাজত্ব থেকে। শেষ করব একটা কথা বলে, নিজেকে সমুদ্রের গার্জেন বলে খুব বড়াই করছেন তো, খুব বড়াই করছেন। শুনে রাখুন, আপনাদের চট্টগ্রাম করিডর কেটে ওই সমুদ্র যার বড়াই করছেন, কেড়ে নেওয়াটা ভারতের এই বাঁয়ে হাত কা খেল। আর শিলিগুড়ি করিডর, যাকে চিকেন নেক বলেন, মজা করে বলেন, ওই চিকেন নেকের নেকটা কেটে দিলেই 7টা রাজ্য চলে গেল ভারত থেকে, এই কথা বলেন তো। সেই চিকেন নেক যাতে আর চিকেনের নেক না থাকে, সেটা যাতে আরো বড় নেক হয়, সেটা করার ব্যবস্থা করাও কিছু কঠিন নয়। কারণ সেখানে মতিচ্ছন্ন দশা, তাই ত্যাগ করুন, আপনি ত্যাগ করুন, মানুষ হন। নইলে চট্টগ্রাম যাবে, রংপুরও যাবে। ভারতের সহ্যের একটা সীমা আছে, এ কথাটা মনে রাখবেন। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।